নমস্কার শ্রোতা বন্ধুরা, জয়দীপের গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা একটি ছোট গল্প রহস্য। গল্পটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প রহস্য। আমার বন্ধুর মুখে শোনা এ গল্পটি। বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো এক কলেজের প্রফেসর। বেশ বুদ্ধিমান, বিশেষ কোনো অনুভূতির ধার ধারে না। উগ্র বৈষয়িকতা না থাকলেও জীবনকে উপভোগ করার আগ্রহ আছে, সে কৌশলও জানা আছে তার। সেদিন রাত্রে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, নানা রকম গল্প হচ্ছিল গরম চা ও আনুষঙ্গিক খাদ্যের মজিয়ে। অবশ্যই ভূতের গল্পই হচ্ছিল। আমার বন্ধু একটা গল্প বললেন। আশ্চর্য লাগলো গল্পটা। একজন বিজ্ঞানের অধ্যাপক যখন এই গল্পটা করলেন, তখন এর একটা মূল্য আছে ভেবেই এ গল্পটা বলছি। তার নিজের কথাতেই বলি। সেবার আমি বিএ পরীক্ষা দিচ্ছি। অনার্স পরীক্ষা হয়ে যাবার পর 4-5 দিন ছুটি পাওয়া গেল। কিসের ছুটি তা আমার এতকাল পরে মনে নেই। ভবতারণ ঘোষাল নামে আমার এক বন্ধু ছিল। ওর বাড়ি ছিল বেলঘড়িতে। ভবতারণ ক্লাসে খুব পান খেত, ক্লাসের বাইরে ঘন ঘন সিগারেট খেত, অশ্লীল কথাবার্তা বলতো, লম্বা লম্বা কথা বলতো। চালবাজির অন্ত ছিল না তার। আমার সঙ্গে খুব বনতো, কারণ আমি নিজেও চালবাজ ছিলাম। সেসব কথা ভাবলেও হাসি পায়। তারপর যা বলছিলাম, অনার্স পরীক্ষা শেষ হবার দিন ভবতারণ আমায় টেনে নিয়ে গেল ওদের বাড়িতে। যাবার সময় ট্রেনে গেলুম, কিন্তু ট্রেন থেকে নেমে অনেকটা হাঁটতে হলো। ওদের বাড়িটা প্রায় গঙ্গার ধারে। কিছুক্ষণ ওর বাড়ি থেকে হঠাৎ কি একটা বিষয়ে ঘোর তর্ক বিতর্ক হলো ওর আর আমার মধ্যে। এমন চরমে উঠল সে তর্ক যে দুজনের মধ্যে হাতাহাতি হবার উপক্রম। হায় রে সেসব দিন! এই রোদ, এই মেঘ, তখনকার জীবনে তো তাই ছিল স্বাভাবিক। যাই হোক, আমি ভয়ানক রেগে ওদের বাড়ি থেকে সন্ধেবেলায় বেরিয়ে পড়লুম। এমন জায়গায় ভদ্রলোকের থাকতে আছে? ব্যারাকপুর ট্রাঙ্ক রোড বেয়ে হন হন করে হাঁটছি কলকাতার মুখে। দিব্যি ফুটফুটে জ্যোৎস্না রাত। মাঝে মাঝে এক আধখানা মোটর দ্রুতবেগে চলছে কলকাতার দিকে। সম্পূর্ণ নির্জন রাস্তা। একবার একটা মাতাল কুলি ছাড়া আর কোনো লোকের দেখা পাইনি। একটু বিশ্রাম দরকার। ডাইনে বায়ে চাইতে চাইতে কিছু দূর গিয়ে একটা বাগান বাড়ির মধ্যে ঢুকে পড়লুম। বাইরে থেকে মনে হচ্ছিল এ বাগান বাড়িতে কেউ থাকে না। আছে হয়তো একটা উড়ে মালি, তাকে 2-4 পয়সা দিলে বাগানের মধ্যে একটু বিশ্রাম করতে দেবে। নিশ্চয়ই একটা পুকুর আছে বাগানে, তার ঘাটও নিশ্চয়ই বাঁধানো। এমন গ্রীষ্মের দিনে জ্যোৎস্না রাতে পুকুরের বাঁধা ঘাটে কিছুক্ষণ বিশ্রাম করবার আনন্দ অনেক দিন পরে হয়তো কপালে জুটে যাবে আমার। বাগানের মধ্যে ঢুকে মনে হলো এ বাগানে কেউ বাস করে না, ঘন ঘন কেউ আসেও না। লাল কাকড়ের পথগুলোর ওপর দিয়ে 1 হাত লম্বা উলু ঘাস, ফুলের ক্ষেত আর আগাছার জঙ্গলে ভর্তি। আরও একটু অগ্রসর হয়ে মনে হলো এ বাগান বাড়ি খুব বড় লোকের। অন্তত যে সময় এ বাড়ি তৈরি হয়েছিল সেই সময় মালিকের অবস্থা খুব ভালো ছিল। শৌখিন রুচির পরিচয় আছে এর প্রত্যেকটি গাছপালায়, প্রত্যেকটি ইটে পাথরে। আগাছা ভরা ফুলের ক্ষেতের মাঝে মাঝে এখানে ওখানে পাথরের অপসরী মূর্তি। 2-1টা মূর্তির মুখ ভাঙা, নাক ভাঙা। অনেক এমন অপসরী মূর্তি আছে বাগানের এদিকে ওদিকে। কোনোটার পিঠ দেখা যাচ্ছে, কোনোটার মুখ, ঝোপের আলারে আলারে। একটু দূরে গিয়ে বাঁদিকে চওড়া পথ ধরলাম। দেখলাম পুকুরে গিয়ে পথটা শেষ হয়েছে। তবে যে ধরনের পুকুর আশা করেছিলাম এ তা নয়। অনেক কারের পুরনো পুকুর, বাঁধা ঘাট এক সময় ছিল। এখন তার মাঝামাঝি প্রকাণ্ড ফাটল ধরেছে। রাস্তার দুপাশে বট অশ্বত্থের গাছ গজিয়েছে। সে ঘাটে নামাও যায় না
সিঁড়ির সাহায্যে। এই রাত্রে সাপের ভয়ে সেদিকে যেতে আমার সাহস হলো না। ঘাটের থেকে কিছু দূরে একটা বেঞ্চি পাতা। ক্লান্ত শরীরে বেঞ্চির ওপরে শুতেই কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। আমার তন্দ্রা যখন ছুটে গেল তখন অনেক রাত। সামনের দিকে একটা অদ্ভুত সন্দেহ হলো আমার মনে। আমার বেঞ্চিখানা থেকে কিছু দূরে যে অপসরী মূর্তি আমার দিকে পাশ ফিরিয়ে দাঁড়িয়ে আছে সেটার দিকেই তাকিয়ে ঘুম ভেঙে গেল আমার। সঙ্গে সঙ্গে মনে হলো এতক্ষণ সে মূর্তিটা অন্য কি কাজ করছিল বা অন্যদিকে অন্যভাবে দাঁড়িয়েছিল। আমাকে জাগতে দেখে মূর্তিটা চট করে নিজেকে সামলে আবার পূর্ববৎ ভঙ্গিতে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। আমি অবাক বিস্ময়ে সোজা হয়ে বসলাম। চোখ মুখ মুছলাম ভালো করে। ঘুমের ঘোর, কিন্তু তা বলে মনে হলো না। আমি ঘুম ভেঙে স্পষ্টই দেখেছি ও পুতুলটা কি একটা করতে যাচ্ছিল। আমার সাড়া পেয়েই সামলে গেছে। সমস্ত শরীর যেন অবশ, ভারী। ঘুমের ঘোর কাটেনি ভালো মতো। রাস্তা হাঁটবার ইচ্ছেও নেই মোটেও। আবার সেই বেঞ্চিখানাতেই শুয়ে পড়লাম। শোয়া মাত্র আবার কখন ঘুমিয়ে পড়েছি। ঘুম আসবার পূর্ব পর্যন্ত কিন্তু একটা কৌতূহল আমার মনে বারবার উকি দিচ্ছে। পুতুলটা কি করতে যাচ্ছিল? আমার ঘুম ভেঙে দেখি কি একটা করতে করতেও সামলে গেল। অনেক রাতে ঠান্ডা ফুরফুরে হাওয়ায় আমি গাঢ় ঘুমে অচেতন হয়ে পড়ছিলাম। আবার যখন ঘুম ভাঙল তখন চাঁদ ঢলে পড়েছে পশ্চিম আকাশে। গাছপালার পেছনে ফুটফুট করছে জ্যোৎস্না। পশ্চিম দিক থেকে লম্বা লম্বা গাছের ছায়া পড়ছে ফুলের ক্ষেতে, আগাছার জঙ্গলে। ঘুম ভেঙে ঘুরতেই আমার মনে হলো আমি প্রথম যখন এই বাগানে ঢুকি তখন বাগানে যা ছিল এখন তা নেই। কোথায় কি যেন একটা পরিবর্তন হয়ে গেছে। ঘুমের ঘোর যতই ভাঙতে লাগলো আমার মনে এ ধারণা ততই বদ্ধমূল হতে লাগলো। আগে যা ছিল তা এখন নেই। কি একটা বদলে গিয়েছে, অথচ কি যে তা বুঝতে পারছি না। কি বদলে গেল? কোথায়? হঠাৎ আমার চোখ পড়ল সামনে। চোখ ভালো করে মুছলাম। পরিবর্তন ওখানেই হয়েছে যেন। আগে যা ছিল তা এখন নেই। কিন্তু কি পরিবর্তন? কি বদলে গেল? 1 মিনিট কি 1.5 মিনিট কেটে গেল। সঙ্গে সঙ্গে সারা দেহে বিদ্যুতের স্রোতের মতো বয়ে আমাকে সম্পূর্ণ আড়ষ্ট ও অবশ করে দিল। আসল সত্যটি আমার চোখের সামনে ফুটে উঠল। ওই উচ্চ বেদিটার ওপর বসানো যে অপসরী পুতুলটা কোথায় গেল? বেদিটা খালি পড়ে আছে, পুতুলটা নেই। প্রথমটা যেন বিশ্বাসই হলো না। সত্যি কি ওখানে অপসরী মূর্তিটা ছিল? অন্য জায়গায় ছিল হয়তো, আমি হয়তো ভুল দেখেছিলাম। তা কি কখনো হয়? পাথরের অত বড় পুতুলটা গভীর রাতে কে নিয়ে যাবে? আমার ওই ভুল। কিন্তু এই অপসরী মূর্তিটি অন্য দিকে চেয়ে কি একটা করতে যাচ্ছিল। আমি ঘুম ভেঙে দেখেছিলাম। এই বেদিটার ওপরেই সেই পুতুলটা ছিল না? না থাকলে আমি এই বেঞ্চিতে শুয়ে দেখলাম কি করে? বেশ মনে আছে, এই বেঞ্চিতেই শুয়ে প্রথম পুতুলটাকে আমার চোখে পড়েছিল। আমার দিকে ওর পাশ ফেরানো ছিল। এও ভেবেছিলাম, আমার মনে আছে এই ধরনের পুতুল কি ইটালি থেকে আসে না? এত সব একেবারে ভুল হয়ে যাবে। কিন্তু তা যদি না হয় তবে অপসরী মূর্তিটা চোরে নিয়ে গেল কি? তাই যদি হয়, এতকাল বাগানে অরক্ষিতভাবে পড়ে আছে, এতদিন কেউ চুরি করলে না, আর আজ একজন জলজ্যান্ত মানুষ শুয়ে আছে সামনের বেঞ্চিতে, আজই এসে এত বড় ভারী একটা মূর্তি চোর চুরি করে নিয়ে যাবে? না, তাও সম্ভব বলে মনে হয় না। কেন জানি না আমার ভয় হতে লাগলো। গা ছমছম করতে লাগলো। রাত আর বেশি নেই। এ বাগানে আর শুয়ে থাকার দরকার নেই। আস্তে আস্তে কলকাতা মুখে হাঁটা দিই। যেমন এ কথা মনে আসা অমনি আমি বেঞ্চি থেকে উঠে পড়লাম। পুকুর ঘাটে নেমে চোখ মুখে জল দিয়ে নেব বলে ঘাটের দিকে যাচ্ছি, এমন সময় আবার অবাক হয়ে দাঁড়িয়ে পড়লাম।
বাঁধা খাটের ঠিক ওপরেই আমলকি তলায় যে স্ট্যাচুটা ছিল সেটাই বা কই? সেটার হাত ভাঙা ছিল বলে আরও বেশি করে আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। ওই তো তার শূন্য বেদিটা পড়ে আছে। তখন মনে হয় কেমন একটা সন্দেহ হলো। বাগানের চারিদিকে চেয়ে দেখলুম কত পুতুল ছিল এখানে ওখানে, বনের ঝোপের মধ্যে আড়ালে আবডালে। সাদা পাথরের পুতুলগুলো ফুটফুটে জ্যোৎস্নায় ঝকঝক করছিল। এখনও তেমনি সাদা জ্যোৎস্না বাগানের সর্বত্র, কিন্তু কই সেই অপসরী পুতুলগুলো? একটাও তো নেই। এক রাতে কি বাগানের সব পুতুল চুরি হয়ে গেল? এই রাত্রিটার জন্যেই কি চোরেরা ওত পেতে বসেছিল? আশ্চর্য! বোকার মতো চারিদিকে চেয়ে দেখতে লাগলাম। ঘুম ভেঙে উঠে যা ভাবছিলাম বাগানের কোথায় কি পরিবর্তন ঘটেছে, সে হলো এই পরিবর্তন। গোটা বাগানের এই মস্ত পরিবর্তন সাধিত হয়েছে আমার ঘুমের মধ্যে। ততক্ষণে পায়ে পায়ে উঠে আমি পুকুর বাঁধা ঘাটের ওপরটায় দাঁড়িয়েছি। হঠাৎ পুকুরের জলের দিকে চাইতেই কেমন যেন হয়ে গেল। সারা শরীর দোল দিয়ে উঠল আমার ভয়ে, বিস্ময়ে। বাগানের সব অপ্সরা পুতুলগুলো জলে নেমে সাঁতার দিচ্ছে। হ্যাঁ, দিব্যি সাঁতার দিচ্ছে, এপার ওপার যাচ্ছে। কিন্তু একটা জিনিস আমি স্পষ্ট দেখতে পেলাম, সেগুলো জীবন্ত হয়ে ওঠেনি, আড়ষ্টভাবেই পুতুল রূপে সাঁতার দিচ্ছে। এইখানে আমার মধ্যে কে যেন বন্ধুকে প্রশ্ন করল, আপনি স্পষ্ট দেখতে পেলেন? অধ্যাপক বন্ধুটি আমার মুখের দিকে চেয়ে বললেন, অনেক দিন আগের কথা হয়ে গেল বটে, কিন্তু আমি আজও ভুলিনি সে রাতের কথা। সে দৃশ্য আমি দেখেছি আমার চোখের সামনে। মাঝে মাঝে যেমন দেখি, বিশ্বাস করা না করা অবশ্যই আপনাদের ইচ্ছে। আমি কাউকে বলি না বিশ্বাস করতে। আমি বললাম, নিশ্চয়ই সিদ্ধি খেয়েছিলে বন্ধুর বাড়ি বেলঘরেতে? না, আমি ওসব ছুতুম না, এখনও তাই। বিশ্বাস করুন এ কথাটা। সকলে রুদ্ধ নিঃশ্বাসে শুনছিলেন। আমরা বললাম, তারপর তারপর? বন্ধু বললেন, মনে হলো আমি পাগল হয়ে গিয়েছি, কিংবা আমার কোনো শক্ত রোগ হয়েছে। যা দেখেছি এসব কি বেশ মনে আছে। পশ্চিম দিকে পাঁচিলের গায়ে একটা বড় তাল কি নারকোল গাছ ছিল। চাঁদ যখন গাছটার ঝাঁকড়া মাথার ঠিক আড়ালে, সেই ছবিটা বেশ মনে আছে আমার। আবার তখনই চোখ নামিয়ে পুকুরের দিকে চাইলাম। সেখানে সেই অদ্ভুত, অবিশ্বাস্য, অস্বাভাবিক দৃশ্য। সাদা সাদা বড় মর্মর মূর্তিগুলো জীবন্তের মতো জলকেলি করছে পুকুরের জলে। আমার মাথা ঘুরে গেল যেন। নিজের ওপর কেমন একটা অবিশ্বাস হলো। সেখান থেকে মারলাম টেনে এক ছুট। এক দৌড়ে, সোজা দৌড়ে ফটকের কাছে এসে যখন পৌঁছেছি, তখন আমার মনে হলো, অবশ্যই হলপ করে বলতে পারবো না সত্য কি না, তবে আমার মনে হলো যেন অনেকগুলো মেয়ে একসাথে একযোগে খিলখিল করে হেসে উঠল। হাসির একটা ঢেউ যেন আমার কানেও এসে পৌঁছলো। পরক্ষণেই আমি একবারে ব্যারাকপুর ট্র্যাঙ্ক রোডের ওপর উঠে পড়লাম। এবার আপনারা কি প্রশ্ন করবেন আমি তা জানি। সেখানে আমি আর গিয়েছিলাম কিনা? পরদিন গিয়েছিলাম, একা নয়, 3জন বন্ধুকে সঙ্গে করে। গিয়ে দেখলাম পুরনো বাগান বাড়ি, আগাছার জঙ্গলে ভরা ফুলের ক্ষেত, কতগুলো হাত ভাঙা নাক ভাঙা অপ্সরা মূর্তি এদিক ওদিক বনজঙ্গলের আড়ালে পাথরের বেদির ওপর দাঁড় করানো। কোথাও কোনো অস্বাভাবিকতার চিহ্ন নেই। হঠাৎ আমার এক বন্ধু আমাকে ডাক দিলে। ঘাটের ওপর আমলকি তলায় যে হাত ভাঙা পুতুলটা দাঁড়িয়ে আছে, একটা মোটা বিচুটিলতা মাটি থেকে গজিয়ে উঠেছে, সেটা 2 পা আষ্টে পিষ্টে জড়িয়ে রেখে। অন্তত 1 বছরের পুরনো লতা। গত বর্ষায় এ বিচুটিলতা গজিয়ে উঠেছিল এমনই মনে হয়। লতাটার কোথাও ছেঁড়া নেই, ভালো করে পরীক্ষা করে দেখা গেল। অথচ আমি হলপ করে বলতে পারি এ পুতুলটাও কাল জলে নেমেছিল। অন্তত এ বেদিটা কাল আমি খালি রেখেছি। এ ঘাটের ধারেই কতক্ষণ দাঁড়িয়েছিলাম। বন্ধুরা বললেন, তাহলে বিচুটি লতাটা এমন করে থাকে কি করে? এই লতা জড়ানো তো 1 বছরের জড়ানো, রাতারাতি তো গাছটা গজায়নি। ওদের যুক্তি অকাট্য। কি উত্তর দেব ওদের? আমার নিজেরই যখন ক্রমশ অবিশ্বাস হচ্ছে আমার নিজের ওপর।
শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প রহস্য। গল্প পাঠে এবং গল্পের সমস্ত চরিত্রে আমি জয়দীপ। পোস্টার ডিজাইন এবং আবহ সঙ্গীতে দীপ।